এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি রুম থেকে বের হতেই দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, আমি ইতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে আমার মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে আমার আর কেউ নেই। হে আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমো দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়াদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দার বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার স্বামী আজ অন্যর বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি এতই ভালো লাগে তাহলে দাও আরও কষ্ট। আল্লাহ, আমি যে আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না, আর আমি এতটাই অভাগী, জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দুয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছো ইতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, ইতিম মানুষের চোখে পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার ইতিম গুনাহগার বান্দা কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ। কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়, তুমি তো দেখেছো। আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বাইর হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। আল্লাহ, তুমি আমার স্বামীকে দান করো, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার ইতিম গুনাহগার বান্দি এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে। আল্লাহ, আমিন। এদিকে দরজার ওপাশ থেকে মীরার মোনাজাত শুনে নিজের অজান্তে চোখের পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কাব্য, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বলল, কাব্য কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে ফল কাটা ছুরি নিয়ে বলছি, এটা আমি আমার গলায় চালিয়ে দিব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি শত অনুচ্ছ্বাস সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে। আমার চোখের বারবার পিচ্ছিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে।
চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্য নয়। ওই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দিব। সাথী, প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো? আমায় একটা পাপ্পি দিবে? আচ্ছা কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কি যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারের ফোন। আমি ভয় পেয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছে, কোনো ফোন ধরার কোনো নামই নেই। কয়টা বাজে, কোনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দে যা। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখন আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমাবে? এবার ওঠো। বাবু আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। তারপর সাথী চোখ কষলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে। কুরবানি করবে আজ আমাদের। আমি বললাম, এখন কি হবে? সাথী একটু ভয় পেয়ে রে। যা হবার হবে। বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, বাবা সাথী আমার বান্ধবী, এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্য আর সাথী পূর্ব পরিচিত। মীরা, ও আচ্ছা সাথীমা, তুমি কিছু মনে করো না। কাব্যর বাবা এমনি সব কিছু সন্দেহের চোখে দেখে। আম্মু আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ তারা আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজে ক্লাস শুরু হয়েছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলেই সাথী ফোন দিয়ে জিজ্ঞেস করে, কাব্যবাবু তুমি কোথায়? এই তো আপু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কে একজন বলল, এক্সকিউজ মি, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এজন্য আপনাকে কল দিলাম। প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথে হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আসে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে, কিন্তু কেন? আজ তো আমার সুখের দিন, আমার পথের কাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা থেকে দেহ থেকে বের হয়ে যাচ্ছে।
হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আর কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে ফেলাম না, এজন্য সরাসরি বাসায় চলে গেলাম। আর বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথী রুমে গেলাম। হঠাৎ সাথী রুমের কাছে যেতেই দরজার ভিতরে থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভিতরে তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রথ কেয়ার ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তাদের কথাবতন, বাবু কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। উম্মা, আমার বাবুটা কি হট। সজীব যাকে সাথী ভাই হিসাবে চিন্তাম, ইস, আমার বুঝি লজ্জা করে না? সাথী, ওমা তাই বুঝি, কোথায় লজ্জা করে? কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসর রাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট চোরার সাথে সজীবের ঠোঁট চোরা আবারও মিলিয়ে দিল। এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম। মন চাইছে কালনাগিনীকে খুন করি এখন। মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাঁটা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। সাথী বলল, আমার বউটা অভিনয় অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছ। আর সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। সজীব, দেখতে হবে না বউটা কার? এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তা এ মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল সাথী। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে, কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আসে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপরে ভরসা রাখো, তিনি সব কিছু ঠিক করে দিবে। তারপরে রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে এই পিচ্ছেটাকে দেখতে পাই। খাইতে গেলে মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না এভাবে আর থাকতে। তারপর হঠাৎ কিং কিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কালনাগিটা ফোন দিয়েছে। শত অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। ওপাশ থেকে আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। উম্মা, এতগুলা।
আর অল্প দিন পরে আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। সাথী, আমি কিছু না বলে কাল্লাগিটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কাল্লাগিটা নীল শাড়ি পরেছে, নোংরা শাড়িটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? সাথী, কি বলবো আমি? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই, চলো না বিয়ে করি নেই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন, খুব ইচ্ছে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করবে না। আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সাথী, কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই তুই আমাকে ভালোবাসিস, তাহলে সজীবকে? কাব্য, কি বলছো এইসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল সাথী। এমন চেহারা দেখে যান কেউ কাল্লাইটার মায়া পড়ে যাবে, কিন্তু আমি নই। তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটাকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নেব আমি। হা হা। তার আগে দেখ এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী এখন অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি এখন তুই। কথাগুলো শুনে পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথী আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু রাগ করছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু রাগ করো না, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজী অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। সাথী, ওদের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল, তাই এখন থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, তার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শাড়িটা বের করার সময় আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি, না পড়া সেই ডায়েরিটা। প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলাম, গতকাল আমার বাসরাত ছিল। বাসরাত সব নারীর জীবনেই শ্রেষ্ঠ একটি রাত থাকে, কিন্তু আমি বাসরাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত জড়িয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামী পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ তার কপালে সুখ রাখে না, সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো আমি অভাবী একা একা ঘুম থেকে উঠে পড়তাম। আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। সেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌন সম্ভব হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে বলে, মুহূর্তে আমার পৃথিবীটা উলট পালট হয়ে যায়। আমার স্বামী বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার। আমি আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটাকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো, বুকের ভিতরটা ফেটে কান্না আসতো যখন দেখতাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে, আর নিজের চোখে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয়। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয় তাহলে আমি সার্থক।
ডায়েরিটা পড়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। আমি বললাম, এই কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু, আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। আমি, কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? আম্মু। তারপর আমার আর কিছু মনে নেই। পরের দিন মা বাবাকে আমি হসপিটালে নিয়ে গেলেও এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার পড়ালেখা করে নিজে পাগল হয়েছে, এখন আমাকে পাগল বলে কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন, আপনার বউ মীরার সাথে। নার্স বলল, কতটা বলে একে কিসের যা ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্য। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে আসছে, সাথে বাবা মাও আসছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা আমাকে কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে। কথাগুলো বলে কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে আমাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে ইনজেকশন দিয়ে গেল। তারপর আবারও সেই ঘুমের রাজ্য। আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথে কথা বলতাম। 5 বছর পর আজ বাবা মা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি না মীরা মারা গেছে। তারপর বাবা মা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে। আর এই 5 বছরে আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাটাতে ভাড়া আছি। আব্বু বাবার কথা শুনে আমার নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতে হবে। যেভাবে সেই কাজ, কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতে মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। মীরার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়ে ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে যা মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামনি? আমি, আসসালামু আলাইকুম। পিচ্ছে মেয়েটি, ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আর আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড। কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দেবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরই। কান ধরো, কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনো দিন অপরাধ করব না। তুমি জানো না, রাইসা নামের অর্থ হলো রানী।
রাইসা মামুনি, আমি না তোমার টিচার, টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে, এখন কান ধরো নইলে ফেইন ধরবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝনি? বন্ধ হলে কেন? বন্ধ হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। বলে মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে ফেলে চুমু মুখো খেয়ে দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে, বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। তখন হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসার আপু এসেছে, চলো। দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি রিচি, স্যার আজকে আসি। বলতেই হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবা বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। তারপর লোকটা রাইসা আর রিসিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটা ঠিক এতটুকুই বড় হতো। তখন নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথে মীরার চাঁদ মুখটা ভেসে উঠল স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদিও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভিতরে, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতে বুকটা কেমন যেন হু করে কেঁদে উঠল। কি ভাবি, মুখটা কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে, বুকের ভিতর চিনচিনে ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুনির প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবে, কথাটা বলেই কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থা ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার ক্যান্সার কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ নেগেটিভ। আমি ডাক্তার। তখন তাড়াহুড়া করে আমায় নিয়ে শুয়ে দিল। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটা রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। জ্ঞানে তাকিয়ে আছি মেয়েটার দিকে। কিরে কাঁদবো, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? আব্বু, বাবার কথা শুনে খানিকটা চমকে উঠলাম। চলো বাবা। তারপর বাসায় আসার পর বিছানায় কাটা এলিয়ে দেই। তারপর পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? আমি, হ্যাঁ বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মরতে পারে না মীরা, কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো।
তুমি ভুল দেখেছো কাব্য। তুমি জানো না, এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরও 7জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই। আঙ্কেল আন্টি সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার সাথে বিয়ে মানে? কি বলছো এসব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছে। নিজের অজান্তে তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম, কিন্তু মীরা ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। স্যার, আপনাকে আজ আপনাদের বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় আসবেন কিন্তু। আজ আমাদের রাইসার পঞ্চম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজে নিয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমো দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে শুয়ে গেল আমার হৃদয়। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এত অন্য কেউ নয়, এটা মীরা। এটা কীভাবে সম্ভব, যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদনাকা এখনও ভেসে ওঠে, কিন্তু মীরা আমার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরা নাম করে ডাকতে গিয়ে গলা কেমন যেন ধরে এলো, তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার সাজতে এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। তো আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পিছনের দিকে তাকাতে দেখি মীরা। আসসালামু আলাইকুম। আমি তানিয়া রেজওয়ান। রফিক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলেজের টুকটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসছি। আসার সময় বাড়িতে গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্ছি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যায় তানিয়া। যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তাই একদিন অফিসে যাওয়ার পথে মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড় করাতেই বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আমি, আচ্ছা চলে। মীরা তারপর একটা পার্কে নিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। মীরা, একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাব্য? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার মীরাকে? আর কি বলছেন এসব? এসব বলতে আমাকে এখানে এনেছেন? সি, লজ্জা করে না আপনার? প্লিজ, আমি বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সব কিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের
স্কিট শোনাচ্ছে? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে 2টা। প্লিজ মীরা, তুমি আমার মীরা বলো, মিথ্যা বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলে মীরা হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথে মীরা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে জ্বর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা এখন আর বোঝার বাকি রইল না আমার। লজ্জা করে না আমার স্ত্রী হাত ধরতে? আপনার কেউ কি বউ নেই? আর আপনি ভালো করেই জানেন আমার স্বামী আর 2টা মেয়ে আছে, তারপরেও আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি, মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড়ে দিল মীরা। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য বাবা মা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনি বলতে চাইনি তানিয়া। না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রী কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসার সত্ত্বেও তাকে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনও মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতিরাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনায় ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও আমাকে কষ্ট দিয়ে দেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আমার মন বলছে আপনি আমার মীরা, আমার কলেজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপনার কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে দৃষ্টান্ত করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা, আসি। চোখ দিয়ে অজরে পানি পড়ছে, আর বাচ্চার ইচ্ছা করছে না, মুখটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাকমাকা মুখ ভেসে উঠছে। এদিকে কখন যে আমি রাস্তার মাঝে এসে পড়েছি জানি না। পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পিছন দিকে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে, আর আমি শুধু মুখ দোনয়ে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার কলেজার টুকরা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিরনে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্য উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার এক পাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্ত বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আসছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা, তোমার কিছুই হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, চলবে।